বরণীয় মানুষ, স্মরণীয় কথা। স্বামী বলভদ্রানন্দ। পত্রিকার 31তম বর্ষ, 3য় সংখ্যা। ইনস্টিটিউট অব কালচারের প্রকাশনা বিভাগে কাজ করতে ঢুকে যাঁদের পেয়েছিলাম, তাঁদের মধ্যে অন্যতম জ্যোতির্ময় বসু রায়। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের অনুপুঙ্খ পাঠক ছিলেন। নিরহংকার, সাদাসিধে, নিপাট ভদ্রলোক, অকৃতদার। বন্ধুর মতো মিশতেন বলে তার কাছে নিজের অজ্ঞতা নির্দ্বিধায় প্রকাশ করে অনেক কিছু জেনে নিতে পারতাম। আরও একটি বিষয়ে আমার আর তাঁর আগ্রহ মিলিত হতো, সেটি ছিল ক্রিকেট। তিনি বহুদিন হলো প্রয়াত। আমাকে লেখা তাঁর একটি চিঠি কয়েক বছর আগে বইয়ের পাতার মধ্যে আবিষ্কার করি। তাতে তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু শেষে পুনশ্চ দিয়ে লিখেছেন, ক্রিকেট কেমন দেখছেন? শতরূপে সারদা গ্রন্থে শ্রীমা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে প্রবন্ধটি জ্যোতির্ময় বাবুর লেখা। তার কাছ থেকে বিজ্ঞানানন্দজি সম্পর্কে এই ঘটনাটি শুনেছিলাম। তার মতো তাঁর দিদি বীণাপাণি বসু রায়ও ছিলেন বিজ্ঞানানন্দজির কৃপাপ্রাপ্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে তাঁর দিদি গুরুর কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। বিজ্ঞানানন্দজি আশীর্বাদ করে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে পরীক্ষা, ফার্স্ট ডিভিশনে পাশ করবি। কিন্তু রেজাল্টের গেজেট যখন বের হলো, তখন দেখা গেল সেকেন্ড ডিভিশনে পাশ করেছেন। মন খারাপ হয়ে গেল তার। সেকেন্ড ডিভিশনের জন্য নয়, গুরুদেবের কথা কেন ফলল না এই ভেবে। পরে যখন মার্কশিট এলো, তখন দেখলেন ফার্স্ট ডিভিশনেই পাশ করেছেন। আগের খবর ভুল ছিল। যতদিন ইনস্টিটিউট অব কালচারে ছিলাম, প্রকাশনা বিভাগেই কাজ করেছি। তার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়েছে যুব বিভাগ প্রভৃতি। আগেই বলেছি, লোকেশ্বরানন্দজির কথামৃত ক্লাসের আকর্ষণে ছুটে যেতাম। সেই সময় মহারাজের ক্লাস এত জনপ্রিয় ছিল যে বিবেকানন্দ হলের 1001টি সিট ভর্তি হওয়ার পরও বাইরের 3টে বারান্দায় কার্পেট বিছিয়ে দিতে হতো শ্রোতাদের বসবার জন্য। কখনো কখনো তাতেও হতো না। শিবানন্দ হলের আসন সংখ্যা তখন 250। তাতে বসেও যাতে মহারাজের পাঠ শোনা যায়, তার জন্য বিশেষভাবে মাইক সংযোগের ব্যবস্থা করতে হতো। বহুদিন ধরে শ্রোতারা মহারাজের কাছে আবেদন করছিলেন, মহারাজের বক্তৃতাগুলি রেকর্ড করে রেখে পরে বই হিসেবে যেন প্রকাশ করা হয়। আমি যোগ দেওয়ার পর প্রকাশনা বিভাগের একজন মহারাজের মনে হলো, রোজ কাজের পরে আমি যদি মহারাজের মূল্যবান ক্লাসগুলি লং হ্যান্ডে লিখে নিতে পারি তো কেমন হয়। আমার দিক থেকে সাগ্রহ সম্মতি ছিল। অতএব মহারাজের কথামৃত ক্লাস রেকর্ডেড হতে শুরু করলো এবং আমি সেগুলি লিখতে লাগলাম। মহারাজের সারা জীবনব্যাপী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুধ্যান কত অনায়াসে আমার কানে, মনে এবং আশা করি অবচেতনেও ঢুকতে থাকলো ঠাকুরের অযাচিত কৃপায়। সারাদিনের সব কাজ ও জবধ্যানের ফাঁকে এই অনুলিখন কাজটি করতাম। রুমমেটের বিশ্রাম ও নিদ্রার ব্যাঘাত যাতে না হয়, সেই জন্য টেপ রেকর্ডারে ইয়ারফোন লাগিয়ে মহারাজের বক্তৃতাগুলি 1 লাইন করে শুনতাম আর লিখতাম। 1 ঘন্টার একটি বক্তৃতা ফুলস্কেপ কাগজে আমার হাতের লেখায় 20-25 পাতায় দাঁড়াতো। এক ব্রহ্মচারী দাদা আমায় ঠাট্টা করে বলতেন, মহারাজের প্রতিটি কথা তোর কান দিয়ে ঢুকে হাত দিয়ে বেরিয়ে গেল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।